হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। এবং দেখো, আজকের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, কোনটায় সাফল্য পাওয়া সহজ। ঠিক আছে, দেখো অনেক সময় আমি আমার ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গা থেকে অনেক কমেন্ট পেয়েছি আগেও, যে স্যার আপনি তো পড়ান, আপনি তো সরকারি চাকরির জন্য পড়ান, তো যেখানে 90% হচ্ছে ফেলিওর রেট যেটা 90%-এরও বেশি। একটা পরীক্ষাতে ভ্যাকেন্সি যদি 5,000 থাকে, একটা ভ্যাকেন্সি যদি 1,000 থাকে, তো সেখানে পরীক্ষায় বসে অন্তত 10 লাখ। সেই পরীক্ষায় প্রিলিমস ক্লিয়ার করে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যদি 1,000 হচ্ছে ভ্যাকেন্সি হয়, তো সেখানে মেন্সের জন্য ডাকা হবে প্রায় 20 থেকে 25 হাজার ছেলে মেয়েকে। তো সেখানটাতে সাকসেস রেট অনলি 10%, ফেলিওর রেট 90% এবং 90%-এরও বেশি। ঠিক আছে, দেখো আজকে আমরা এই জিনিসটার মধ্যে একটা ডিটেলস আলোচনা করব। প্রত্যেকটা জিনিসেরই আমরা পজিটিভ দিক, নেগেটিভ দিক, প্রত্যেকটা জিনিসের আলোচনা করব। সরকারি চাকরি পেলেই যে লাইফ সেট, এরকম একটা কথা প্রচলন আছে, সেটা হচ্ছে 100% সত্যি নয়, সেটাও আমরা বলবো। বেসরকারি চাকরি পেলে লাইফ শেষ, জীবন একদম ঘষে পিটে শেষ হয়ে যাবে, কোনো দিন রাত নেই, সকাল 8টায় গিয়ে রাত 8টার সময় বাড়ি ফেরা, ছুটি, এ মুক তুমুক, এই সমস্ত জিনিস প্রচুর কথা আছে, সেটা নিয়ে আলোচনা করব। ব্যবসা করলে প্রচুর কিছু ইনকাম করা যায়, আবার ব্যবসা করলে প্রচুর স্ট্রেস, এরকম ধরনের প্রচুর পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা জিনিসে আলোচনা আমরা আজকে করব। আমি আমার লাইফে যতটুকু আমি এক্সপিরিয়েন্স দেখেছি, আমার ফ্যামিলি বিজনেস ফ্যামিলি, আমি সেখান থেকে সরকারি চাকরি করতে এসেছি। আমার বন্ধুদের দেখা প্রচুর আছে যারা স্কুলে চাকরি করতো, এরকম প্রচুর আমার বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বিজনেস করছে, ভালো মতো তারা তাদের জীবন কাটাচ্ছে। আমার দেখা আমারও অনেক সিনিয়র আছেন যারা চাকরি করছে, তারা খুব ভালো পোস্টে চাকরি করছে। আবার এরকম লোকেরও আমার পরিচয় আছে যারা আমার অলরেডি স্টুডেন্ট, বেসরকারি চাকরি করছে, টিসিএসে চাকরি করছে বা অনেক জায়গাতে চাকরি করছে, তারা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে বা যে কোনো একটা সরকারি চাকরি পাওয়ার জন্য তারা একটা প্রিপারেশন নিচ্ছে। ঠিক আছে, আমরা এই ওভারঅল জিনিসটা আজকে আলোচনা করব। ওকে, দেখো প্রথম কথাটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি সব যে মেসেজটা পাই, যেটা বলছিলাম সেটা প্রথমে বলি, যে স্যার আপনি সবসময় সরকারি চাকরির প্রতি লোককে ইন্সপায়ার কেন করেন? আপনি লোককে এটা বলেন না যে একটু স্কিল ডেভেলপ করে নিতে বা নিজের একটু অন্য কিছু করে নিতে, একটু স্টার্ট আপ শুরু করতে, এই সমস্ত চিন্তা ভাবনা গ্রো করছেন না কেন? ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে এরকম যে আমি এই মানসিকতার লোকই নেই। প্রথম থেকে একটাই কথা বলি, সেটা হচ্ছে যে সরকারি চাকরি পেলে লাইফ সেট। কারণ আমার অনেকগুলো ভিডিও ইউটিউবে এদিক ওদিক আছে, আমি অনেক জায়গাতে বলেছি সরকারি চাকরি পেলে কোনোদিন লাইফ সেট হয় না, লাইফকে সেট বানাতে হয়। ঠিক আছে, এরকমও আমার দেখা আছে সরকারি চাকরি পাওয়ার পরেও লোকের জীবন অনেক খারাপ থেকে খারাপতম জায়গায় চলে গেছে। এরকমও দেখা আছে একটা খুব নিডি, একটা খুব পুয়ার ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, তারা একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার পরে তার ফ্যামিলিকে একটা ভালো জায়গা দিতে পেরেছে, সেটাও আমি দেখেছি। বিজনেস করে সর্বশান্ত হয়েও যেতে দেখেছি, বিজনেস করে জিরো থেকে এই লেভেলে যেতেও দেখা গেছে। প্রাইভেট চাকরি করে আমরা সরকারি চাকরি 5 বছর না করে 6 বছর করে যা করতে পারিনি, প্রাইভেটে চাকরি করে অনেক সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, সময়ে সময়ে বাইক নিয়ে বন্ধুদের নিয়ে লাদাখ চলে যাচ্ছে, সিকিম চলে যাচ্ছে, এরকমও আমি অনেকজনকে জানি। ঠিক আছে, অতএব এইটা নয় যে আমি, প্রথম কথা হচ্ছে আমি বলাতে কারোর কিছু মাইন্ডসেট বিশাল কিছু চেঞ্জ হয়ে যাবে না। কারুর কথাতে ইনফ্লুয়েন্স যদি কেউ হয়ে, যদি পজিটিভ নেগেটিভ না ভেবে যদি কোনো লোক নিজের উপরে সেটাকে অ্যাপ্লাই করে অন্ধের মতো, তাহলে সেটা কিছু করার নেই। একটা ছেলে বা মেয়ে, সে সরকারি চাকরির জন্য তার মধ্যে ন্যূনতম ইচ্ছাটুকু নেই, কিন্তু ফ্যামিলির প্রেসারে তাকে দিন রাত এক করে তাকে বলছে তোকে সরকারি চাকরি পেতেই হবে, তোকে ডব্লিউবিসিএস অফিসার হতেই হবে, না হলে সমাজে আমাদের মাথা উঁচু থাকবে না। এই মাইন্ডসেটে যদি একটা ছেলে মেয়ে পড়তে আসে, সে কত দূর এগোবে? দেখা যাবে তাই ওই ছেলেটার মধ্যে ফটোগ্রাফি স্কিল হচ্ছে একদম টপ লেভেলের ফটোগ্রাফি স্কিল, সে ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু করতে পারত। বা একটা ছেলে বা মেয়ে, সে এই সময়ে দাঁড়িয়ে সে ভালো এডিট করতে পারে। যারা জানো না বা যারা এখনো পর্যন্ত এই সমস্ত সম্বন্ধে ওয়াকিবহাল নয়, গ্রোয়িং ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি, মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং, একটা খুব বড় জায়গায় যেতে চলেছে। এগুলো প্রত্যেকটাই আমি জানি, কোথায় গেলে কি হবে সেগুলো সবই আমি জানি, কিন্তু আমি এইটা কখনোই বলতে পারি না একটা ছেলে মেয়ে পড়তে এসেছে তুমি সরকারি চাকরির জন্য পড়ছো কেন, তোমার এখানে তো 90% ফেলিওর রেট, তুমি চলে যাও ব্যবসা করবে, চলে যাও, তুমি চলে যাও প্রাইভেটে চাকরি খুঁজতে চলে যাও। এটা আমি কখনোই করতে পারি না। প্লাস এটা যে বা যারা বিজনেস করছে তারা কোনোদিনই সুস্থ মস্তিষ্কের হলে সে কোনোদিনই বলতে পারে না তোর সরকারি চাকরিতে কি আছে, আমার বিজনেসে প্রচুর জিনিস আছে। এটা কোনোদিন কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ বা পজিটিভ থিঙ্কিং নিয়ে চলা মানুষ কোনোদিন এটা বলতে পারে না। ঠিক আছে,
এবারে আসি, এই যে তিনটে জিনিস সবকিছু, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এটা আমি মানি, আমাদের জীবনে সবকিছু নির্ভর করছে মাইন্ডসেটের উপরে। তুমি যেরকম ভাববে, তুমি নিজেকে যেরকম ভাবে নিয়ে যেতে চাইছো, তুমি সেভাবে যদি চলো, তুমি তোমার জায়গাতে পৌঁছাবে। এটা হচ্ছে একদম মাইন্ডসেট। আর এটা ডিসাইড কিভাবে হবে, এটা তোমাকে ডিসাইড হবে সারাউন্ডিংস। দেখো আমার আমার নিজের কথা বলি, আমি যেখানে পড়েছি, আমার স্কুল, আমার কলেজ, যাদের সাথে মিশেছি, যাদের সঙ্গে চলি, সবসময় সবাই এডুকেশন নিয়ে কথা বলেছে। সবাই, যাদের সঙ্গে যত ভালো ভালো লোকে পিএইচডি করা, বড় বড় কলেজের প্রফেসর, বিভিন্ন প্রচুর লোকের সঙ্গে আমার পরিচিত হয়েছিল একটা সময়, তারা প্রত্যেকেই এডুকেশনের সঙ্গে যুক্ত। তারা আমাকে সবসময় ইনফ্লুয়েন্স করেছে। তারা ইনফ্লুয়েন্সের করার থেকে আমি সবসময় ইনফ্লুয়েন্স হয়েছি তাদের দ্বারা, যে আমার এডুকেশনটাই আমার পছন্দ। ঠিক আছে, কোনো ছেলে বা মেয়ে তার পড়তে ভালোই লাগে না, নাই লাগতে পারে, পৃথিবীর সবার কি পড়তে ভালো লাগবে নাকি? এটা কোনো কথা আছে? এবারে প্রত্যেকটা জিনিস আমাদের মাইন্ডসেট কি হবে সেটা নির্ভর করছে আমাদের সারাউন্ডিংস। আমি যেভাবে মাইন্ডসেট নিয়ে এগোবো, আমাকে সেই জিনিসের জন্য একটা সময় পর্যন্ত স্ট্রাগল করতেই হবে। স্ট্রাগল এরকম জিনিস নয় যে একটা স্ট্রাগল করে নিলাম তারপরে সেট হয়ে যাবে। একটা সময় তোমাকে একদম দিন রাত এক করে স্ট্রাগল করতে হবে, তারপরে গিয়ে তুমি তার ফল পাবে। এটা হচ্ছে পুরো, তুমি হিসেব করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রের লাইফের রুলই এটা। হয় তুমি এখন স্ট্রাগল করো, আর না হলে তুমি পরে স্ট্রাগল করো। হয় এখন স্ট্রাগল করো, তার ফলটা তুমি পরে পাও, আর না হলে তুমি এখন খুব গা ভাসিয়ে চলো, তারপরে তুমি ফলটা ভোগ করো। ঠিক আছে, এবারে দেখো যেটাই বলছিলাম, যে আমি সরকারি চাকরি পাবো কি পাবো না, কেউ সরকারি চাকরি পাবে কি পাবে না, সবকিছু নির্ভর করছে সে কোন সারাউন্ডিংসের উপর আছে, তার মাইন্ডসেটের উপর নির্ভর করছে। ঠিক আছে, এবারে কথা হয় যে সরকারি চাকরিতে যেখানে 90% ফেলিওর রেট, তার প্রতি লোককে এত ইন্সপায়ার করা, তার প্রতি লোককে এত এগিয়ে দেওয়ার, তার প্রতি লোককে অ্যাট্রাকশন বাড়ানোর কারণটা কি? কোনো কারণই নেই, কাউকেই এটা বলা হয় না। লোকে এটা দেখে প্রলুব্ধ হয়ে যায়, এটা দেখে নিজের মধ্যে তৈরি হয় যে আমি সরকারি চাকরি করলে লাইফ সেট হয়ে যাবে। আমি আজকে সেটা নিয়েই কথা বলবো। প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে আমরা কথা বলবো পজিটিভ নেগেটিভ দিক নিয়ে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটা সরকারি চাকরির কথা ভাবি, সরকারি চাকরি কি ডিমান্ড করে, তিনটে জিনিস আমরা ভাগ করি এটাকে। আমরা যদি প্রথমে বলি স্যার এটাকে, যে এটা হচ্ছে স্যার কি গভর্নমেন্ট সার্ভিস, এটা হচ্ছে আমরা বলছি গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে, এটাকে আমরা বলছি প্রাইভেট সার্ভিস। ওকে, আর এটাকে আমরা বলছি কি, যে বিজনেস। ওকে, এই হচ্ছে আমাদের তিনটে। গভর্নমেন্ট সার্ভিসটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে তুমি, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছেলে মেয়ে কি ভেবে আসে যে আমি এইটা করলে আমার লাইফ সেট হয়ে যাবে। ঠিক আছে, যে এটা যদি আমি করে নেই, আমার একটা সমাজে সামহাউ আমার একটা পরিচিতি বাড়বে, আমাকে লোকে একটা সম্মানের চোখে দেখবে, আমাকে লোকে একটু উপরে ভাববে, বা এটা যেই যাদের মাইন্ডসেট এটা আছে তাদের রেসপেক্টে আমি বলছি। প্রথম কথা হচ্ছে সম্মান ওইভাবে কোনোদিন বাড়ে না। তাহলে যেদিন আমি রিটায়ার্ড হয়ে যাবো সেদিন আমার সম্মান চলে যাবে নাকি? কোনোদিন সম্মান ওইভাবে বাড়ে না। তাহলে যে সরকারি চাকরি করে না, আমার ফ্যামিলির কেউ কোনোদিন সরকারি চাকরি করেনি, যে বা যারা এই ভিডিওটা দেখছো তাদের ফ্যামিলির 99% লোক কোনোদিন সরকারি চাকরি করেনি, তাহলে তাদের সম্মান নেই। সম্মান ওইভাবে নয়, সম্মান হচ্ছে সুস্থভাবে বেঁচে থেকে কারোর কোনো ক্ষতি না করে জীবনে এগিয়ে যাওয়ার নামটাই হচ্ছে সম্মান অর্জন করা। কারোর কোনো ক্ষতি করব না, কারোর অসুবিধাতে সুবিধাতে তার পাশে দাঁড়াবো, এইভাবেই হচ্ছে সম্মান অর্জন হয়। একদম বেসিক কথা এটা। ঠিক আছে, তুমি দেখো একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে মিনিমাম, যেখানে তুমি ভিডিও দেখছো আমি 3 মাসে সরকারি চাকরি পেয়েছি, আমি 2 মাস পরে চাকরি পেয়েছি, এইটা দেখলে কিভাবে তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে, এইটা দেখলে কিভাবে তোমাদের কমনযোগ্য প্রশ্ন চলে আসবে, এইখান থেকে আমরা আগের সেটে কমন দিয়েছি, সরকারি চাকরিতে এরকম কিচ্ছু হয় না। তার জন্য যারা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের মুখে তুমি একটা কথা শিখবে বা শুনবে, আমি অন্তত 2 বছর হচ্ছে নিরলস প্রচেষ্টা করেছি, 2 বছর গাধার মতো খেটেছি, প্রচুর ফেলিওর দেখেছি, প্রিলি পাস করেছি, মেন পাস করিনি, মেন পাস করেছি, ইন্টারভিউ পাস করিনি, 5টা প্রিলি পাস করতে পারিনি, পরপর এরকম পরীক্ষাতে আমি প্রচুর ফেল করেছি, তারপরে গিয়ে আমি একটা সরকারি চাকরি পেয়েছি। একটা সরকারি চাকরি পেতে গেলে ভাই তোমাকে 2 বছর মিনিমাম, 2 থেকে 3 বছর দিন রাত এক করে তোমাকে পড়তে হবে। এবং তুমি কার জন্য পড়বে, যেটা তোমার কাছে কোনো ক্লিয়ারিটি নেই, তোমার কাছে যে কোনো পজিটিভিটি নেই যে তুমি এটা পাবে কি পাবে না।
কিন্তু সেটা ভেবেও যে বা যারা চাকরি পায় বা চাকরি পাওয়ার দৌড়ে আছে তারা প্রত্যেক দিন এইভাবেই পড়ছে, এইটা ভেবে পড়ছে যে একটা দিন আসবে, একটা পিডিএফে আমার নাম আসবে, তার জন্য আমার জি জান লাগিয়ে হচ্ছে আমি আগামী 2 বছর 3 বছর 4 বছর, এরকমও আমার জানা আছে লোকে 10 বছর পড়েছে তারপরে ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছে। এরকমও আমি জানি যারা মাত্র 2 বছর পড়াশুনো করেছে তারপরে চাকরি পেয়ে গেছে ডব্লিউবিসিএস। ঠিক আছে, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা 1 বছর পড়েছে কনস্টেবলের চাকরি করছে, যারা এরকম প্রচুর আছে 5 বছর 6 বছর ধরে পুলিশের পরীক্ষার জন্য পড়েছে, চাকরি পায়নি। তাহলে এখানটাতে তুমি দেখো গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে তোমার জীবনের অন্তত 22 থেকে 23 থেকে 27 28 29 30 পর্যন্ত যদি সবকিছু সিস্টেম ঠিক থাকে তাহলে তোমাকে মিনিমাম তোমার জীবনের অন্তত 5 বছর, অন্তত 5 বছর হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে দিতে হবে জাস্ট তোমাকে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। এতে তোমার অনেক কিছু ঘটতে পারে তোমার লাইফে, তোমার এই 5 বছরের জার্নিতে তুমি অনেক কিছু ফেস করতে পারো, তুমি অনেক কিছু প্রবলেম পাবে। এই সবের ক্ষেত্রে তুমি যেটা পাবে যে গভর্নমেন্ট সার্ভিসটা 5 বছর পরে তুমি প্রচুর খাটলে তুমি একটা চাকরি পেয়ে গেলে। ঠিক, এবার আসছি পজিটিভ দিকের দিকে। পজিটিভ দিক হচ্ছে পৃথিবী এধার ওধার হয়ে গেলেও যদি কোনো কিছু বিশাল কোনো অঘটন না ঘটে সাধারণত সরকারি চাকরি কারো যায় না সাধারণত। এবারে কি হয়, সরকারি চাকরিটা শুধু সরকারি চাকরিটাই নয় যে মাস শেষ হলে আমি টাকা পাবো, এটা নয়, এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে আনুষঙ্গিক। সেটা হচ্ছে কি একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তুমি যেটাকে বলা হয় যে, তো মেডিক্লেম তুমি একটা পাবে, একটা মেডিক্লেম ইনক্লুড থাকে যাতে তুমি তোমার ফ্যামিলি এর সঙ্গে ইনক্লুড থাকতে পারো, যাতে তোমার কোনো কোনো মেডিকেল ইমার্জেন্সি হলো কি হলো তুমি একটা সেখান থেকে গভর্নমেন্টের তুমি এমপ্লয়ি, এই জন্য তুমি একটা সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট পাবে। যেমন আমি আমার রেসপেক্টে বলি, আমি আমার মাকে ডাক্তার দেখাতে গেছি, অ্যাডমিশন করিয়েছি, এনজিওগ্রাফি করিয়েছি, 13-14 হাজার টাকা খরচ হয়েছে, আমাকে 1 টাকাও দিতে হয়নি। এটা প্রত্যেক যারা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পায়। তো এখানে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলি, এ গ্রুপের অফিসার যারা শুরু করে স্যালারি, তারা শুরু করে মোটামুটিভাবে 55 থেকে 60 হাজার টাকা থেকে। এটা হচ্ছে এ গ্রুপের অফিসার আমাদের স্টেটের। যারা হচ্ছে গ্রুপ বিতে আছে, গ্রুপ সিতে আছে, তাদের স্যালারি মোটামুটি গ্রুপ বিতে যারা আছে তাদের 35 to 36,000 স্যালারি। যারা গ্রুপ সি মানে ক্লারিক্যাল পোস্টে আছে তাদের স্যালারি মোটামুটি তুমি অন অ্যান অ্যাভারেজ ধরে রাখো 25,000 টাকা। আর যারা গ্রুপ ডিতে আছে তাদের স্যালারি মোটামুটিভাবে 18 থেকে 20,000 টাকা। এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার বর্তমান সময়ে দাঁড়িয়ে। যত পার্সেন্ট ডিএ প্রত্যেকেই জানো, 13, 14, 15% ডিএ আছে, যেখানে সেন্ট্রালের ডিএ হচ্ছে 50%, 54%। সেই হিসেবে তুমি যদি সেন্ট্রালের দেখো, সেন্ট্রালের এমটিএস এর স্যালারি হচ্ছে 31,000। এমটিএস মানে আমাদের স্টেটের প্রায় মোর অ্যাবাউট গ্রুপ ডি সমান। তুমি যদি সিএইচএসএল দেখো তুমি ওর সঙ্গে 10,000 টাকা এক্সট্রা করে দাও। আর গ্রুপ বি সার্ভিস যারা সিজিএল দিয়ে আসে মোটামুটিভাবে 80,000 প্লাস তাদের স্যালারি। আর যারা এ গ্রুপের মানে ইউপিএসসি দিয়ে যারা আসে তাদের হচ্ছে এ গ্রুপের স্যালারি মোটামুটি 1 লাখ প্লাস, কিছু বেশি কম হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার। এবারে এই হচ্ছে তুমি পজিটিভ দিক কি পেলে, আমি তোমাকে 3টে পজিটিভ দিক দেখাতে পারি। একটা পজিটিভ দিক হচ্ছে কি তুমি মাস শেষে তুমি কিছু অসুবিধার কারণে ছুটি পেলেও মাস শেষে তুমি হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সির কারণে তুমি অফিস অ্যাটেন্ড করতে না পারলেও তুমি একটা স্যালারি পাবে, এবং প্লাস তুমি আনুষঙ্গিক এই সমস্ত জিনিসগুলো পাবে। প্লাস মাস শেষ হলেই তোমার অ্যাকাউন্টে একটা ক্রেডিট হয়ে যাবে। এটা নিয়ে তোমার কোনোদিন চিন্তা করতে হবে না যে আমার স্যালারিটা হবে কি হবে না, আমি তো এতদিন অফিস যাইনি। ঠিক আছে, এটা গেল যদি আমি দেখি পজিটিভ দিক। নেগেটিভ দিক কি? নেগেটিভ দিক তোমার কাছে এটা তোমার মনে হতে পারে যে বা যারা চাকরি করছো না, যারা হচ্ছে এখন প্রিপারেশন ফেজে আছো বা যাই আছো, তাদের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে স্যার আমার তো 500 টাকাতে হাত খরচ চলে যায়, তো 25,000 টাকাটা স্যার আমার কাছে অনেক টাকা। এটা আমিও ভাবতাম। ঠিক আছে, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, যেদিন চাকরি পাবে না তার পরের 1 থেকে 2 মাস পরে যখন তোমার হাতে স্যালারি আসা শুরু হবে, তুমি এইটুকু আমার কথা লিখে রেখে দিতে পারো, যেদিন থেকে স্যালারি তুমি পাওয়া শুরু হবে, সে তুমি যত টাকাই স্যালারি পাও, তোমার যদি এটা না মনে হয় তুমি বলবে যে আমি যে টাকাটা পাই সেটা হচ্ছে আমার জন্য সাফিসিয়েন্ট নয়, আমার এখানে আরো 10,000 টাকা বেশি হলে এটা আমার সাফিসিয়েন্ট হতো। এবার এরপরে যে প্রশ্নটা আসবে, অনেকে কমেন্ট করবে যে, বা অনেকের মনে এই প্রশ্নটা আসবে যে যতই দাও ততই চাই, পোষায় আর না। ঠিক আছে, এই ধরনের একটা কথা মনে আসতে পারে, তাই ওটা নয়। তুমি যে বা যাদের হাত ধরে এতদিন পর্যন্ত এসেছো, এবারে তোমার কাজ হচ্ছে ওদের হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সুবিধে অসুবিধে, তাদের হচ্ছে মেডিকেল
প্রবলেম হলে বা কোনো অসুবিধে হলে তাদেরকে দেখানো, তোমার ফ্যামিলি পরে গ্রো হবে, তোমার উপরে ডিপেন্ডেন্ট হবে দুজন তিনজন, এত কিছু মেনটেন যখন করবে না, তোমার কাছে 20,000 30,000 40,000 টাকাটা সৎ পথে যদি যে বা যারা যাবে তাদের কথা আমি বলছি, ওই 20,000 30,000 টাকাটা কিন্তু 40,000 টাকাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু খুব একটা সাফিসিয়েন্ট নয়। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার এক্সট্রা ইনকাম বলতে চাইছি, যেমন বিজনেসের ক্ষেত্রে তুমি যতটা নিজেকে গ্রো করতে পারবে একটা সময়ের পরে, তোমার বিজনেসের তুমি ডেভেলপ দেখতে পাবে, তোমার সোর্স অফ ইনকাম তত তুমি বাড়াতে পারবে নিজের ইচ্ছা অনুযায়ী। কিন্তু সরকারি চাকরিতে ভাই ওটা সিস্টেম নেই। সরকারি চাকরি প্রত্যেক বছর যেভাবে তুমি ডিএ পাবে, একটা ইনক্রিমেন্ট পাবে, সেই অনুযায়ী তোমার স্যালারি হবে এবং তোমাকে ওই হিসেবে তোমাকে চলতে হবে। কোনো মাসে যদি এক্সট্রা 2,000 টাকা খরচ হয়ে যায়, পরের মাসে তোমাকে ভাবতে হবে যে ওই 2,000 টাকাটা আমি বাঁচাবো কি করে। এটা হচ্ছে সব থেকে নেগেটিভ দিক, কারণ তোমাকে একটা পুরো প্রপার একটা রোড ম্যাপ বানিয়ে চলতে হবে। মাসে আমার খাওয়ার জন্য এত টাকা খরচ, আমার মাসে পড়াশুনো করা ছেলেমেয়ের পড়াশোনার জন্য এত টাকা খরচ, মাসে মা বাবার ওষুধের জন্য এত টাকা খরচ, মাসে এর জন্য পুজো আসছে, পুজোয় জামা কাপড় দেওয়ার জন্য এত টাকা খরচ। এই সবের পরে বাদ বাকি যেটা তোমার কাছে থাকবে সেটা তুমি অ্যাডজাস্ট করতে বাধ্য হবে। সেটার থেকে সেভিংস বের করে তুমি যে চাকরি পাওয়ার আগে যে যে জিনিসগুলো ভেবে রেখেছো না, আমি বাইক রাইডে যাব, লাদাখ যাব, আমি অমুক করবো, আমি তমুক করবো, ওটা সামহাউ তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা হচ্ছে সরকারি চাকরির আমার মনে হয় এটা নেগেটিভ দিক। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে তোমার মনেই হতে পারে সরকারি চাকরি করা হচ্ছে সুখের চাকরি। এটা হচ্ছে 100% সত্যি কথা কোনোভাবেই নয়। তার কারণ তোমাকে আমি বলি। তার কারণ হচ্ছে প্রত্যেকে দেখো, সার্ভিস কোনোদিন কোনো চাকরি সে সরকারি হোক বেসরকারি হোক, কোনোদিন কোনো চাকরি কোনোদিন হচ্ছে একদম কি বলবো মানে মানে ফুলের তৈরি করা ফুল বেছানোর রাস্তা কখনো নয়। এরকম প্রচুর গভর্নমেন্ট এমপ্লয়ি আছে যারা, আমি আজকের সেক্রেটারিয়েটে চাকরি করি, মানে কলকাতাতে যে সমস্ত অফিসগুলো আছে, নবান্ন, রাইটার্স, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, এই সমস্ত অফিসে আমার পোস্টিং। এখানে কি হয়, এখানে একটা ওয়ার্ক কালচার কিরকম, এখানকার ওয়ার্ক কালচার হচ্ছে সোমবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এখানে এর বাইরে কোনো প্রবলেম নেই। যারা ডিস্ট্রিক্টে চাকরি করে, এরকম প্রচুর জায়গা আছে ডিস্ট্রিক্টে চাকরি করে, এরকম প্রচুর সময় আসে একটা ডিজাস্টার চলে এলো, তখন তোমাকে কি করতে হবে, কোনো ছুটি ফুটি বলে কোনো গল্প নেই, তোমাকে 24/7 তোমাকে হচ্ছে ওখানে থাকতে হবে। যে বা যারা পুলিশে চাকরি করে তাদের যত ফেস্টিভ্যালে আমরা প্রত্যেকের মতো করে আনন্দ করি, ফেস্টিভ্যাল মানেই হচ্ছে পুলিশ, ফেস্টিভ্যাল মানেই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত অফিসাররা যারা বিভিন্ন জায়গায় পোস্টিং আছেন, বিডিও এসডিও ডিএম যারা আছেন, তাদের কাজ হচ্ছে তুমি জানবে সব থেকে বেশি। যেখানে সরকারি চাকরি করলে মনে হয় লাইফ সেট, তখন ওই সমস্ত সময়ে প্রত্যেকের মন একটু হলেও খারাপ হবে যে আনন্দের সময় যখন ভালো সময়টা, তখন আমরা ফ্যামিলির কাছে থাকতে পারছি না। আমি সেই সবসময় আমি একটা কথা আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমি শাহরুখ খান নয় যে আমাদের এক্ষুনি মন খারাপ হলো বা 100 দিন আমরা প্রচুর কাজ করলাম, প্রচুর শুটিং করলাম, প্রচুর খাটাখাটনি করলাম, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইউরোপ ট্রিপে চলে যাব, তারপরে আমরা সুইজারল্যান্ড চলে যাব, মরিশাস চলে যাব, এরকম আমাদের নয়। আমাদের ওইভাবেই হার্ডওয়ার্ক করতে হবে, ওইভাবেই তোমাকে সমস্ত কিছু ইমোশন মেনটেন করে তোমাকে ওইসব ত্যাগ করতে হবে, করে তোমাকে ডিউটি করতে হবে। এটা হচ্ছে প্রথম মনে হতে পারে সরকারি চাকরিই তো করছে, ঠিক আছে, এটা কিন্তু নয়। তারপরেও অনেক না বলা কথা থাকে, সেগুলো আশা করছি বুঝতে পারো। সরকারি চাকরি মানেই যে তুমি সবসময়, আমরা বলে দিই না, চাকরি করে তুমি কিছু করতে পারছো না কেন, সহজে সবকিছু করা যায় না অনেক সময়, ঠিক আছে, ওগুলো ডিটেলস আমি যাচ্ছি না, প্রত্যেকে সবটাই জানো। এই হচ্ছে আমরা গেলাম হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের পজিটিভ এবং নেগেটিভ দিকে, ঠিক আছে। এরপরে আমি সরাসরি আসছে বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা নিয়ে অনেকেই ভাবে যে সরকারি চাকরি করতে করতে একটু বিজনেসের চিন্তা ভাবনা করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে ভাই, বিজনেস কি ডিমান্ড করে এইটুকু আমাকে বলো তো, বিজনেস কি ডিমান্ড করে? আমি চাইলেই বিজনেস করে ফেলতে পারবো? আমি চাইলেই বিজনেস দাঁড়িয়ে যাবে? আমি চাইলেই ব্যবসা শুরু হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে ইনভেস্টমেন্ট, টাকা কে দেবে? একটা বিজনেস তুমি ভাবো, একটা বিজনেস তুমি 5,000 টাকা ইনভেস্ট করে তুমি যে প্রফিট পাবে, তুমি 5 লাখ টাকা ইনভেস্ট করে প্রফিট তার থেকে বেশি পাবে। যেরকম যত বড় বিজনেস সেটআপ, তার থেকে ইনকাম হচ্ছে তুমি বেশি পাবে। একটা 500 টাকা ইনভেস্ট করে একটা বিজনেসকে দাঁড় করাতে তুমি কি ভাবছো যে আমি এলাম, শুরু করলাম,
সামনের বছর থেকেই আমার কাছে দুটো বিএমডব্লিউ থাকবে, তারপরে বছর আমার একটা ফ্ল্যাট হয়ে যাবে, একটা বাড়ি হয়ে যাবে? তুমি একবার ভালো করে ভেবে দেখো, বা যারা এই মাইন্ডসেটে চলছো যে বিজনেস মানেই হচ্ছে আমার এক্ষুনি সবকিছু হয়ে যাবে। দেখো একটা এরকম প্রচুর আছে, প্রচুর উদাহরণ আছে, এরকম স্টার্ট আপ প্রত্যেক বছর ভারতে কয়েকশো তৈরি হয়, তার পরের বছর কয়েকশো চলে যায়, শেষ। তারপরের বছর কয়েকশো তৈরি হয়, তার পরের বছর আবার কয়েকশো চলে যায়। তাতে কি হয়, যে বা যারা ইনভেস্টার থাকে তাদের টাকা লস হয়, কথা শুনতে হবে, প্রচুর মাইন্ড প্রেসার। আমি বলছি না যে তুমি সবাই সরকারি চাকরি করতে আসো, একবারে নয়। মাইন্ডসেট এটা যে আমি যদি তোমাকে বলেও দিই ভাই তুমি বিজনেস করো, কিন্তু বিজনেসের এইটা তো তোমাকে বলতেই হবে যে আমি এলাম, বিজনেস শুরু করলাম, বিজনেস দাঁড়িয়ে যাবে, তারপরে আমার আন্ডারে 500 লোক কাজ করবে, আমি সেখান থেকে মাসে ফ্রি হয়ে যাব, আমাকে কিছু করতে হবে না। এটা কোনোদিন হয়? সব কিছুর এইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের, তুমি ভেবে দেখো, এই হচ্ছে বিল্ডিং যদি হয়, প্রত্যেকটা বিল্ডিং এর নিচে এই যে ভিতটা, এই হচ্ছে যদি আমার সাকসেস হয়, তার ভিতটা আমাকে এতটা দিতেই হবে, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, প্রাইভেট হোক, সেটা বিজনেস হোক, যে কোনো জায়গাতে তোমাকে টাইম ইনভেস্ট করতেই হবে। প্রথম তোমাকে এক্সপিরিয়েন্স গেইন করতেই হবে। এখানে কেউ এলো, হঠাৎ করে এলো আমি সরকারি চাকরি পাবো, দুদিন দুটো ভিডিও দেখলাম, দুদিন দুটো বই পড়ে নিলাম, ওতে কোনোদিন চাকরি হয়নি। যে বা যারা চাকরি পেয়েছে তারা খুব ভালো করে জানে, এখানে এসে দিন রাত এক করে তোমাকে পড়ে থাকতে হবে, তোমার মাইন্ডটাকে একটা জায়গাতে ফোকাস করতে হবে। ঠিক সেম জিনিস হচ্ছে এখানে। আমি একটা বিজনেস আইডিয়া নিয়ে এলাম, তুমি কি ভাবছো, তুমি ওই আইডিয়াটা নিয়ে এলে, তুমি ওই আইডিয়া নিয়ে তোমার মার্কেটে তুমি একটা বিজনেস শুরু করলে, যখনই দেখবে তোমার দোকানের সামনে 5টা লোক দাঁড়িয়ে শপিং করতে এসছে, 5টা লোক লাইন দিয়ে দাঁড়িয়ে কিনছে, তুমি প্রথমেই জানবে তোমার দোকানের ঠিক উল্টো পাশে ঠিক সেম দোকানই একটা তৈরি হবে। এটা একদম নিয়ম, তুমি যে কোনো জায়গায় দেখে নিতে পারো। আজকের তুমি বা আমি সাধারণত কিভাবে আমরা অ্যাট্রাক্ট হই জানো তো? বাইরের ঝকমক দেখে হচ্ছে আমরা অ্যাট্রাক্ট হই। তুমি যে কোনো বিজনেস, তুমি তার যত বড় তুমি তার ইনফ্রাস্ট্রাকচার দেখছো, ঠিক তার নিচের শুরুটা কবে থেকে হয়েছিল, শুরুটা কে করেছিল, কিভাবে করেছিল, একটু ওইগুলোও দেখো। আমি বিজনেস করব, খুব ভালো কথা, কিন্তু বিজনেস করতে গেলে আমার বিজনেস মাইন্ডসেট, বিজনেস করতে গেলে আমার বিজনেসের জন্য যে ইনভেস্টমেন্ট দরকার, বিজনেস করতে গেলে আমার যে কনসিস্টেন্সি, একটা জায়গায় লেগে থাকার যে চিন্তা ভাবনাটা, ওটা কজনের আছে বলো? ওটা কজনের আছে? তাহলে আমি চাইলেই হঠাৎ করে যে বলবো তুমি বিজনেস করো, বললে হয়ে যাবে? কোনোদিন সম্ভব? এটা কোনোদিন সম্ভব নয়। এখানেও ঠিক সেম, তুমি তোমার বাড়ির আশেপাশে যতগুলো দোকান দেখছো, যে বিজনেস দেখছো, যেভাবে দেখছো, প্রত্যেকের শুরুটা একটা মিনিমাম 5 বছর, 4 বছর, 3 বছর তো ডিমান্ড করবেই করবে। এই 2 বছর 3 বছরে তুমি 1000 বার ঠকবে, 1000 আইডিয়া তুমি কি করবে, ওটাকে ইনপুট করার চেষ্টা করবে বিজনেসে, তাতে 1000টা আইডিয়ার মধ্যে 500টা আইডিয়া সঠিক হবে, 600টা আইডিয়া ভুল হবে, 400টা আইডিয়া ঠিক হবে। ঠিক একেও তোমাকে দিতে হবে সেই 4 বছর, 5 বছর, 6 বছর টাইম তো তোমাকে দিতেই হবে। তারপরে গিয়ে তুমি একটা সময়ের পরে তুমি দেখতে পাবে যে আর তোমাকে গাড়ি টানতে হচ্ছে না, গাড়ি অটোমেটিক ঘুরছে, এবং সেই গাড়ি চালানোর জন্য অটোমেটিক তুমি একটা টিম বানিয়ে ফেলেছো, তারা হচ্ছে গাড়িটাকে চালাবে, তারা তোমার আন্ডারে কাজ করছে। তখন তুমি গিয়ে মনে হবে যে হ্যাঁ আমি একটু ঠিক জায়গায় এসেছি, কিন্তু ওখানে শেষ নয়। যত দিন চলবে ততদিন তোমাকে কিছু না কিছু ইমপ্রুভ করতে হবে। তোমার প্রচুর তোমার হচ্ছে কম্পিটিটর চলে আসবে, তাদের থেকে বেস্ট প্রোডাক্ট কিভাবে তুমি দেবে, তাদের থেকে বেস্ট সার্ভিস কিভাবে দেবে, সেগুলোর প্রতিনিয়ত তোমার তোমার মধ্যে সেগুলো চালাতে হবে, নাহলে কোনো দিন তুমি চালাতে পারবে না। তুমি বলো, এত তো কোচিং ইন্ডাস্ট্রি, এত কোচিং ইনস্টিটিউট, এত টিচার, প্রত্যেক দিন রেজিস্টার হচ্ছে, প্রত্যেক দিন ইউটিউবে আসছে, সবাই টিকছে? এটাও তো একটা বিজনেস মডেল। বলো, এত কোচিং ইন্ডাস্ট্রি, যে বা যারা যেখানে দাঁড়িয়ে থাকার না, সে কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে। এরকম প্রচুর লোকে এসেছিল মার্কেটে, আমি অমুক করে দেবো, তুমুক করে দেবো, আমি অমুক উড়িয়ে দেবো, টিকেই নি। তার কারণটা কি? কারণ হচ্ছে ওই যে আমি আজকের এসছি, আমি দেখিয়ে দেবো আমি কি। কোনোদিন সম্ভব নয় ওইভাবে। আজকের যদি আর একটা জিনিস তুমি জানবে, স্লো প্রোগ্রেস তোমাকে সবসময় উঁচু জায়গায় নিয়ে যাবে। এটা আমি ভাই ফিল করি, এইটুকু আমি বললাম। এটা আমিও ফিল করেছি, সেটা এখানেও সম্ভব, এখানেও সম্ভব, এখানেও ঠিক সেম।
স্লো প্রোগ্রেস তোমাকে সঠিক জায়গাতে নিয়ে যাবে। আমি প্রচুর লোকের কথা শুনি, এবং যারা লাইফে একদম তারা তাদের জায়গায় একদম টপ লেভেলে আছে, তারা প্রত্যেকে একটাই কথা বলে, তুমি ড্রিম দেখো বা তুমি সবসময় টার্গেট সেট করো বিশাল হাই, কিন্তু সেখানে পৌঁছবো একদম ছোট 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 স্টেপ ফেলে। ঠিক সেম জিনিস এখানটাতে, আমি ডব্লিউবিসিএস অফিসার হবো, আমি অমুক হবো, আমি তুমুক হবো, একদিন রাত্রিবেলা উঠে উঠে হঠাৎ মনে হলো আমাকে অমুক বলেছিল, আমাকে তুমুক বলেছিল, আমি দেখিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বই খুলে বসে বলে আমি দুদিনের মধ্যে পুরো লক্ষ্মীকান্ত উড়িয়ে দেবো, আমি দুদিনের মধ্যে হচ্ছে পুরো আরে সাগর ম্যাথ বই উড়িয়ে দেবো। তারপরের দিন কি হবে? দুদিন উড়িয়ে দেবে, 3 দিনের দিন নিজে উড়ে যাবে। ঠিক আছে, ওইভাবে হয় না। আজকের তুমি দেখো সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের চোখ কান খোলা আছে, কিন্তু জিনিসগুলো ভেতর পর্যন্ত যায় না বলে আমরা বুঝতে পারি না। যে বা যারা এসে ইনস্ট্যান্ট খুব মাচিয়ে দিয়েছিল, খুব নাচিয়ে দিয়েছিল সবাইকে, তারা দুদিন পরে নিজেরাই নেচে নেচে চলে গেছে, কেউ টিকে নি। ঠিক আছে, বিজনেস ঠিক সেম জিনিস, প্রত্যেকটা ঠিক সেম জিনিস, এর মধ্যে কোনো কিছু নেই। তুমি এখানে 5 বছর দাও, তারপরে হচ্ছে তুমি কি করো, নিজের লাইফে ধীরে 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 প্রোগ্রেস করো, এত পার্সেন্ট ডিএ নাও, এত টাকা এক্সট্রা ইনক্রিমেন্ট নাও, সেই অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যাও। তাতে কি করতে হবে, তোমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে, কিছু টাকা এখানে ইনভেস্ট করতে হবে, কিছু টাকা জিপিএফে কাটাতে হবে, এই করে করে তোমার লাইফ এগোবে। এখানে কি হবে, ঠিক সেম, তুমি একটা জায়গাতে বিজনেস সেট আপ হয়ে গেল, তারপরে তোমাকে তার উপরে কাজ করে করে এগোতে হবে। ঠিক আছে, পজিটিভ দিক কি, একটা সময়ের পরে তোমার বিজনেস যদি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যায়, তাহলে একটা সময়ের পরে তুমি ফ্রি হয়ে যাবে, তুমি আনলিমিটেড জায়গাতে পৌঁছে যাবে। তুমি মনে হবে যে তোমার বিজনেসটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেল, 5 বছর, কোনো গ্যারেন্টি নেই যে তুমি 5 বছরেই সাফল্য পাবে, কোনো গ্যারেন্টি নেই 10 বছরে সাফল্য পাবে। এরকমও হতে পারে যে বা যাদেরকে তুমি আজকে দেখছো, বড় বড় কোম্পানি, যারা তোমার চোখে আমার চোখে রিসেন্ট হচ্ছে খুব নাম করেছে, কিন্তু তাদের মাইন্ডে যে প্রিপারেশনটা তৈরি হয় না, তাদের প্রত্যেকের তুমি ভিডিও দেখবে, প্রত্যেকের, তাদের মধ্যে 40% লোক জেনুইন কথাবার্তা বলে, 40%, 50%, 60% কিছু থাকবে ভুলভাল কথাবার্তা বলবে, তুমি চোখের সামনেই দেখতে পাবে, দুদিন পরে তুমি ওদেরকে দেখতে পাবে না আর। কিন্তু যারা তুমি দেখছো ধীরে 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 প্রোগ্রেস করছে, যে সমস্ত কোম্পানি, বা যারা আজকের কিছু অন্তত তোমার একটা পরিচিতি নিয়ে এসেছে, নিজেদেরকে পরিচিত জায়গায় নিয়ে এসেছে, তাদের তুমি জার্নিটা দেখে আসো। ওইরকম নয় হঠাৎ করে এলাম সবকিছু বাস্ট হয়ে গেল, প্রত্যেকের জার্নি কিন্তু সেই ছোট ছোট পায়ে কিন্তু শুরু হয়েছিল 5 বছর, 6 বছর, 7 বছর আগে। ঠিক, পজিটিভ দিক কি, পজিটিভ দিক একটা সময়ের পরে যেখানে তোমাকে এখানে 60 বছর পর্যন্ত রগড়াতে হবে, এখানে তুমি চাইলেই 30 বছর 40 বছর একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম হয়ে গেলে তারপরে তুমি নিজের রিটায়ারমেন্ট নিয়ে নিতেই পারো। তারপরে তুমি ছোটোখাটো কিছু তুমি না চাইলেও তুমি তোমার কোম্পানি অটোমেটিক্যালি চলবে, সেখান থেকে তুমি সার্টেন স্যালারি নিলে, কোম্পানি আমার কোম্পানি হলেই যে আমি যখন ইচ্ছা চাইবো মন চাইবো গিয়ে 10 লাখ 5 লাখ তুলে নিয়ে চলে আসবো, এরকম নয়। আমার কোম্পানি হলেও আমাকে সেখান থেকে স্যালারি ড্র করতে হবে, একটা সামান্য অ্যামাউন্টের স্যালারি আমি ড্র করলাম, চললো, এইভাবে জায়গাটা তৈরি হবে। প্রাইভেট চাকরি কি, প্রাইভেট চাকরি দেখো, যারা বা যারা আইআইটি থেকে পড়ে এসছে বা বড় বড় কোম্পানি থেকে পড়ে এসে আজকের টিসিএস এ বড় জায়গায়, কগনিজেন্ট, ওই বিভিন্ন জায়গাতে বড় বড় জায়গায় চাকরি করছে, তারা আমার বুদ্ধি তাদের নেওয়ার, তারা নেবে না। প্রথম কথা হচ্ছে আমার বুদ্ধি, মানে আমার কথাটা বিশাল কিছু নয় তাদের পাশে। কিন্তু একটা জিনিস দেখো, যে বা যারা আজকের আইআইটিতে পড়ে চাকরি পাচ্ছে বিশাল বড় কোম্পানিতে, বা কোনো একটা জায়গাতে ভালো, যে কোনো কলেজ থেকে, আমার পরিচিত এরকম অনেকে আছে, একদম নর্মাল পাতি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়েছে, যেখানে ক্যাম্পাসিংয়ে এসেছিল 10,000, 15,000, 12,000, 18,000 টাকা করে স্যালারি দেবে বলে, এখানে ঢোকেনি। এমটেক করেছে যাদবপুর থেকে গেট ক্লিয়ার করে, এমটেক করেছে তোমার তামিলনাড়ুর কোনো একটা কলেজ থেকে গেট ক্লিয়ার করে, গেটের র্যাঙ্ক করে, পাতি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপরে গেট ক্লিয়ার করেছে, দিয়ে ভালো জায়গা থেকে এমটেক করেছে, তারা আজকে স্যালারি পাচ্ছে 40,000, 50 থেকে স্টার্টিং। তাহলে তারও জার্নিটা কিন্তু সেই প্রথম 3 বছর, 4 বছর, 5 বছর কিন্তু জার্নি ছিল তারও। এরকম নয় যে আমি কোম্পানিকে গিয়ে বলবো আজকে আমি এসছি, একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে, 40% মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 60%, মাধ্যমিকে 90%, উচ্চ মাধ্যমিকেও 80%, কোম্পানিতে গেলেই আমাকে চাকরি দিয়ে দেবে নাকি? আমার তো কিছু স্কিল থাকতে হবে। এই স্কিল কি আমার একদিনে তৈরি হয়ে যাবে? স্কিল একদিনে তৈরি হবে? স্কিলটা তো আমাকে ডেভেলপ করতে হবে। সেই ডেভেলপমেন্টের টাইমটা কোথা থেকে আসবে?
তাতেও তো আমাকে টাইমটা ইনভেস্ট করতে হবে। তাহলে এরকম ব্যাপার নয়, তুমিও এরকম প্রচুর জনকে আমি জানি যারা হচ্ছে ব্যাংকের ব্যাক অফিসে চাকরিতে ঢুকেছিল মাত্র 7,000 8,000 টাকা স্যালারিতে, তাদের স্যালারি আজকে 30,000 40,000 টাকা। বিভিন্ন শপিং মলে যাদেরকে দেখছো 10,000 আজকে সেলসের কাজ করছে, দেখো তুমি যখন একটা ল্যাপটপ দেখতে যাও, তুমি যখন একটা ফ্রিজ দেখতে যাও, একটা এসি দেখতে যাও, তারা এসে বলে স্যার কি কি দেখবেন বলুন, মানে যারা সেলসে কাজ করে তাদের স্যালারি কিন্তু প্রত্যেকের স্টার্টিংই হয় ওই 10,000 8,000 9,000 12,000 এরকম থেকে। কিন্তু তারাও একটা ভালো জায়গাতে পৌঁছতে তাদেরও কিন্তু 8 বছর 5 বছর 6 বছর রগড়াতে হয়। এরকম নয় আমি ঢুকলাম আমাকে বলবে হ্যাঁ তুমি এসো এসো তোমাকে আমি 50,000 টাকা স্যালারি দিচ্ছি, এরকম নয়। ঠিক আছে, তাতে কি হবে, এটা হচ্ছে আমি বললাম এটা হচ্ছে তোমার প্রাইভেট সেক্টরে তোমার ঢুকে হচ্ছে এটা। এবারে এই যে 10,000 12,000 টাকা যারা স্যালারি পাচ্ছে তাদের লাইফটা কিভাবে চলছে, তাকেও একটা প্রোগ্রেস হওয়ার মতো প্রোগ্রেসটা তাকে ওইভাবে নিয়ে যেতে হচ্ছে, নিজের স্কিল ডেভেলপ করতে হচ্ছে, কি করে কাস্টমারের সঙ্গে ভালো করে কথা বলবো। আমি যতটুকু জানি প্রত্যেকের হচ্ছে কি হয়, কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা রেটিং থাকে। এই জন্য দেখবে অনেক সময় তুমি কোনো জায়গা থেকে, যেমন লেন্স কার্ট থেকে তুমি চশমা কিনে নিয়ে এলে তোমার কাছে একটা ফিডব্যাক লিঙ্ক আছে, তোমাকে পরে আবার ফোন করে বলে স্যার আমাকে এইটাই একটু ফিডব্যাক দিয়ে দেবেন। ওগুলো কিন্তু অনেক ম্যাটার করে। এইগুলো আস্তে আস্তে তৈরি হয়ে 5 বছর 6 বছর 7 বছর পরে গিয়ে সে একটা সেলসের ওই পুরো স্টোরের হচ্ছে দেখা যাবে একটা ম্যানেজার হয়। আবার তার কিছু বছর পরে দেখা যাবে এরকম 10টা স্টোরের ম্যানেজার সে হচ্ছে। তারপরে দেখা যাবে যে এই কলকাতার হয়তো এই পুরো নর্থ কলকাতার যতগুলো এই ডেলের ল্যাপটপের যত শোরুম আছে বা যত এই সমস্ত এসি শোরুম আছে দাদা, তার তার আন্ডারে এতগুলো আসছে। এটা আমি একটা নর্মাল কথা বললাম, এরকম প্রচুর সেলসে যারা কাজ করে আমার থেকে অনেক বেশি জ্ঞান তাদের। তাহলে শুরুটা কিন্তু ভাই এসেই আমি 50,000 টাকা চাকরি করব, এরকম প্রচুর ছেলে আছে আমি জানি, ছেলে মেয়ে আছে যারা বেলঘরিয়াতে এসেছিল একটা সময়, যে সরকারি চাকরির জন্য পড়তে এসেছিল। পড়তে আসার পরে তারপরে হচ্ছে সেখানে সামাউ ফ্যামিলি প্রেসারে হোক, নিজেদের, দেখো সিচুয়েশন সবসময় সবার থাকে না সমান। তুমি বাধ্য হবে একটা সময়ের পরে যে এই জায়গাটা ছেড়ে দিতে, তুমি বাধ্য হবে একটা সময় এই জায়গা ছেড়ে দিতে, তুমি বাধ্য হবে একটা সময় এই জায়গা ছেড়ে দিতে। যে এই জায়গাতে আছে সেও অনেক সময় চেষ্টা করছে আমি এইখানে আসবো। যারা বিজনেস করছে, আমারই এরকম স্টুডেন্ট আছে পরিচিত যে এইখানে ছিল, গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে এখন বিজনেস করছে এবং খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। ফেসবুকে, আমার ফেসবুকে আছে, পোস্ট করে বিভিন্ন সময় পন্ডিচেরি বেড়াতে গেছে, সিকিম বেড়াতে গেছে, পোস্ট করে। আমার দেখে সিরিয়াসলি বলছি আমার এতে কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, যে ইন্টারেস্ট নেই এই জিনিসে যে ও সরকারি চাকরির জন্য পড়তে এসেছিল ও বিজনেস করছে, ওটা আমার থট আসে না একবারও। আমার থট এটাই আসে যে ও হার্ডওয়ার্ক করেছে, এখানে ও সাফল্যের জায়গা দেখতে পেয়েছে। ঠিক সেম এখানটাতেও, এখানেও যে প্রথমে এসে নিজেকে রোগড়ে পড়ে থেকেছে সে কিন্তু একটা সময়ের পরে প্রোগ্রেস করে গেছে। বেলঘরিয়াতে এরকম প্রচুর ছেলে মেয়ে আসে, প্রথমে সরকারি চাকরির জন্য পড়তে আসে, তারপরে সেখানে থাকতে থাকতে এরকম প্রচুর লোকে আছে আজকের আমার 5 বছর চাকরি হয়ে গেল, আমার যা স্যালারি আমার থেকে 1.5 গুণ স্যালারি নিয়ে তারা হচ্ছে প্রাইভেট সেক্টরে চাকরি করছে। প্রাইভেট সেক্টরের পজিটিভ দিক কি আছে, নেগেটিভ দিক কি, তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে ভাই। ঠিক সেম জিনিস, কে পরিশ্রম করে না তুমি আমাকে বলো তো, কে পরিশ্রম করে না, এ পরিশ্রম করে না, এর পরিশ্রম নেই। হার্ডওয়ার্কের একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন আমার যেটা মনে হয়, হয় তুমি এখন হার্ডওয়ার্ক করো, তার ফলটা তুমি হচ্ছে পাও 5 বছর পর, আর নাহলে এখন হার্ডওয়ার্ক না করে এখন তুমি মজ মস্তিতে থাকো, তার ফলটা তুমি হার্ডওয়ার্ক করে আগামী 15 বছর চালাও। ম্যাটার হচ্ছে এই, এখন 5 বছর 10 বছর হার্ডওয়ার্ক করো পরের 10 বছর ভালো করে কাটানোর জন্য, এখন মজ মস্তিতে কাটাও পরের 5 বছর হার্ডওয়ার্ক করার জন্য। এই হচ্ছে একদম সিম্পল হিসেব। এবার তুমি অবশ্যই কমেন্ট করে বলবে যে এই হিসেবে আমার কোনো ভুল আছে কিনা। যে বা যারা এইখানে চাকরি করছে, নেগেটিভ দিক কি আছে, লাইফে প্রথমে যখন তুমি এই বেসরকারি চাকরিতে আসবে, মোটামুটি সাধারণত মোটামুটি ভাবে যাদের বয়স হচ্ছে এই 25+, 25 থেকে 30-এর মধ্যে, এইটা হচ্ছে ভাই লাইফে প্রত্যেকের হচ্ছে ভাইটাল একটা সময়। 25 থেকে 30 যা ডিসিশন নেওয়ার তুমি এখনই নাও। তুমি আজকের ভাবছো আমি সরকারি চাকরি করব, আমি দেখিয়ে দেবো আমি কি, কালকের ভাবছো না আমাকে বিজনেস করতে হবে, বিজনেস করে আমি একটা বিশাল বড় গাড়ি করব, বাড়ি করব, তারপরের দিন ভাবছো না সরকারি চাকরি তো বেসরকারি চাকরি করতে গেলে আমার ইনভেস্টমেন্ট দরকার, টাকা দরকার, টাকা কোথা থেকে পাবো, তার থেকে আমি বেসরকারিতে ঢুকে যাই। এই গোল নিয়ে তুমি লাইফে এগোনো খুব মুশকিল, গোল একদম ক্লিয়ার হওয়া চাই। ঠিক আছে, আর একটা জিনিস আমি যতটুকু দেখেছি, যে কোনো একটা জিনিসে কোথাও ফেল হয়ে গেলে ভাই লাইফ কারোর কোনোদিন শেষ হয়ে যায় না। তুমি যদি লেগে থাকো না, তার একটা সময়ের পরে কোনো না কোনো জায়গাতে সেটা কাজে লেগে যায়।
তুমি কি ভাবছো এইখানে যে বা যারা সরকারি চাকরির জন্য প্রচুর খেটে দিন রাত এক করে পড়াশোনা করেছে, তারা যদি সরকারি চাকরি না পায় তাদের লাইফ শেষ হয়ে গেছে? একদমই নয়। ওই যে লেগে থাকার যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে না, ওই মাইন্ডসেট নিয়ে ও যেখানে যাবে লাইফে কিছু না কিছু করে নেবে। এখানেও যে বিজনেস নিয়ে পড়ে থেকেছে এবং লড়ে গেছে, কিছু হয়নি, একটা সময়ের পরে সে কোনো না কোনো জায়গায় ওই যে তার স্ট্রাগল করার যে এক্সপিরিয়েন্সটা, ওটাকে কোনো জায়গায় সে কাজে লাগাবে, লাগিয়ে সে লাইফে কিছু না কিছু করে নেবে। কিন্তু এই তিনটের মধ্যে আমি কিছুই করছি না। আমি ভাবছি মনে মনে আমি অনেক কিছু উড়িয়ে দেবো। ও কেন বলছে না যে এর থেকে এটা করতে পারা যায়? কেন বলছে না? ভাই ওতে কিছু হবে না। প্রত্যেক জিনিস আমি কিছু করি না করি, ওটাই হচ্ছে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আমি যদি কিছু কাজ করি, এই যে ভিডিও তুমি আমার দেখছো, ওতে কিচ্ছু লাভ হচ্ছে না তোমার। আমি আমার কথাগুলো যদি তোমার সার্টেন মনে হয় যে হ্যাঁ এটাতে কিছু আউটপুট হতে পারে বা এর থেকে কিছু পজিটিভিটি আমি পাচ্ছি, তখন গিয়ে তুমি কাজ করাতে এনার্জি পাবে। নাহলে আমি একটা ভিডিও দেখলাম, ঠিক পরে আবার বললাম না ঠিক আজকের মুড নেই, কালকে থেকে শুরু করব, তার থেকে আমি দুটো ভিডিও দেখে নিই কি করে অমুক করা যায়, কি হবে এতে? ঠিক আছে, তো এর নেগেটিভ দিক কি আছে? ভাই ওই হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে। 8টা থেকে 10টা বললে, 8টা থেকে 8টা বললে তোমায় কাজ করতে হবে। একটা আনসার্টেনটি কাজ করবে। অনেক সময় কি হবে, তুমি না চাইলেও তুমি কারোর ফেভারিট হতে পারবে না। তুমি কাজ অনেক ভালো করেছো, কিন্তু তুমি কারোর গুড বুকে আসতে পারলে না, অ্যাপ্রাইজাল হলো না, তোমার প্রমোশন আটকে দিল। এটা প্রচুর হয়। আজে বাজে কথা বলে দিয়েছে, চোখ মুখ বন্ধ করে তুমি শুনেছো। কি করবে? এটা পার্ট অফ লাইফ। তুমি কি ভাবছো এখানটাতে হয় না? এটাতে হয় না ভাবছো? ঠিক আছে, তো এগুলোতে ডিটেলসে যাচ্ছি না, এখনই ঘাড়ে উঠে যাবে অনেকে এসে। তো এখানে কি আছে পজিটিভ দিক? কি স্যার পজিটিভ দিক হচ্ছে? স্যার এটাই আমি ফিল করি, সেই একই কথাই বলবো। লাইফের একটা ভালো সময় যদি তুমি এখানে ইনভেস্ট করে দাও, তারপরে যে তোমার গুডউইল তৈরি হয়, তোমার যে একটা রিপোর্ট তৈরি হয়, চাকরির কোনোদিন অভাব হয় না। এটা আমি ফিল করি। কারণ আমি যতজন যাদের সাথে কথা বলেছি, অনেক সময় কি হয়, অনেক বড় বড় কোম্পানি, তুমি ধরো 50,000 টাকাতে চাকরি করছো বা 40,000 টাকায় চাকরি করছো, তোমাকে ইনস্ট্যান্ট 55-60 হাজার টাকায় স্যালারি দিয়ে তোমাকে হায়ার করার জন্য তারা রেডি। কারণ তোমার মধ্যে সেই পোটেন্সিয়ালিটি তৈরি হয়েছে যে তুমি এই কাজটা করার মতো যোগ্য। ঠিক আছে, কিন্তু তুমি এখানে কোনো পোটেন্সিয়ালিটি ভাই নেই। তুমি কাজ করো আর না করো। আর সরকারি ডিপার্টমেন্টে না একটা সুন্দর হিসেব আছে, আমি জানি না, আমি পারি না। এই হিসেবটা যে বা যারা খুব তাড়াতাড়ি জেনে গেছে, তারা খুব সুন্দর লাইফস্টাইল লিড করছে। এরকম প্রচুর লোককে আমি জানি। আমি এক্সেলে তো ভাই কাজ জানি না, কিন্তু সে মুখে খুব বড় বলে যে আমি অমুক অফিসার, আমি অমুক, আমি তুমুক। আমি তো এটা জানি না। তো ভাই জানো না, জেনে নিতে হবে। আবার কি, যখন পড়তে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছিল, তুমি বলেছিলে যে বাবর কোন যুদ্ধে মারা গেছিল? স্যার এটা তো আমি জানি না, কিন্তু আমাকে চাকরিটা দিয়ে দিন। কিন্তু কিছু করার নেই, এটা সিস্টেম ওইভাবে বানানো আছে। ঠিক আছে, কিন্তু এখানটাতে তুমি যত দিন বাই দিন যত নিজের স্কিল ডেভেলপ করে নেবে, তত তোমার হচ্ছে কি হবে বলো, তোমার গ্রহণযোগ্যতাটা বড় অনেক কোম্পানির কাছে বেড়ে যাবে। আজকে তুমি 30,000 টাকার কাজ করছো, তোমাকে এরকম লোকে অফার করবে যে আপনার কাজ আমাদের আরো বেশি পছন্দ হয়েছে, আপনাকে আরো বেশি প্যাকেজে আমি আপনাকে এটা হায়ার করতে রাজি আছি। তাহলে কিন্তু সেই জায়গাতে তো পৌঁছাতে হবে। আমি কিছু জানি না, এরকম অনেকে আমার কাছে আসে, স্যার আমি খুব ভালো থাম্বনেল বানাতে পারি, স্যার আমি খুব ভালো ভিডিও এডিট করতে পারি। যখন থাম্বনেল বানাতে দিয়েছি, ওর থেকে যে থাম্বনেলগুলো তুমি দেখো ওগুলো হচ্ছে আমি বানাই, আমি শিখেছি এই কাজগুলো, তার থেকেও খারাপ থাম্বনেল বানাচ্ছে। তখন আমি যখন বললাম যে ভাই কাজটা শিখে নাও, কেন এটা ভালো নয় নাকি, কি বলবো বলো? এরকম সব জায়গায় আমি একটা সময় টাইপের, আমার যে সমস্ত মেটেরিয়ালের কাজ হয় টাইপ করার জন্য প্রচুর লোককে খুঁজেছি। সকালবেলা দিলে না স্যার এখন তো হবে না, বিকেলবেলা করে দিচ্ছি। বিকেলবেলা জিজ্ঞেস করলে বলে না কালকে করে দেবো। তাহলে এইভাবে কিভাবে চলবে? প্রত্যেকটা জায়গাতে তুমি লাইফের প্রথমটাতে তোমাকে ডেফিনেটলি তোমাকে টাইম ইনভেস্ট করতেই হবে, তোমাকে শিখতেই হবে। এটা হচ্ছে মেন ফান্ডা। অতএব সবার শেষে আমি একটাই কথা বলবো, যে এই যে কথাটা আছে না যে কোনটায় সাফল্য পাওয়া সহজ, লাইফে সহজ বলে কিছু হয় না। ঠিক আছে, যেটা সহজে আসে সেটা থাকে না। এটা হচ্ছে আমি আমার দিক থেকে আমি ফিল করি। আর এই প্রত্যেকটা জায়গাতে যে কেউই সাফল্য পেতে পারে, কিন্তু তার জন্য প্রপার হার্ডওয়ার্ক, প্রপার মাইন্ডসেট প্রত্যেকেরই থাকতে হবে। এইটা নয় যে স্যার এটা নাই না পেলে লাইফ সেট হবে না, এটা না পেলে লাইফ সেট হবে না, এটা করছি এটা না হলে লাইফ সেট হবে না। তুমি প্রপার ওয়েতে যদি একটা হার্ডওয়ার্ক করে এগো,
একটা সময়ের পরে তুমি সাফল্য পাবেই পাবে। ঠিক আছে, তো এইটুকু, এটা আমার চিন্তা ভাবনা, তাতে কিছু ভুল থাকতেও পারে, কিছু পজিটিভিটি তোমার লাইফে আনতেও পারে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বক্তব্য যদি কিছু থেকে থাকে অবশ্যই বলবে। ঠিক আছে, ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, বাই।